সম্পূর্ণ সুস্থ মণিমালা জলপরী বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ঘোর নিম্নচাপের ফলে একটানা 5 দিন বৃষ্টি হয়েই চলেছে। চাষের জমিগুলোতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে বসেছে। ফসল যে পচতে শুরু করেছে। এই কদিনের বৃষ্টিতেই এই অবস্থা। একবার যদি নদীতে বান আসে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং একবার নদীর পার থেকে ঘুরে আসি। এই কথা বলে যতীন পদ্মা নদীর দিকে চলে যায়। আর নদীর কাছাকাছি পৌঁছতেই সে দেখে, ওরে বাবারে, নদীতে কত জল বেড়ে গেছে। আমি যা ভাবছি তা যদি একবার হয়, না না, আমাকে আগে থেকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই কথা ভাবতে ভাবতে যতীন বাঁশ বাগানের দিকে যায়। আর সেখানে আজ এই দুটোই কাটা বাঁশ নিয়ে যাই। কালকে বরং সকালে এসে বেশি করে কটা বাঁশ কেটে নিয়ে যাব। এরপর যতীন বাড়ি পৌঁছে তার বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কই গো? এ কি, তুমি বাঁশ কেটে কেন নিয়ে এসেছো? আর তুমি যে জমিতে গেলে ফসলগুলো কেমন আছে? নদীর যা অবস্থা দেখে এলাম তাতে বাঁশই আমাদের বাঁচাতে পারে। আর জমিতে একটাও ফসল ভালো নেই গো। বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতে যতীন, তার মেয়ে তিতলি ও লাবণ্য একসাথে খেতে বসে। গিন্নি, কালকে বৃষ্টিটা থামলে আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে। অত বাঁশ দিয়ে কি করবে গো? নদীর জল একদম ভরে এসেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এরপর রাত যত বাড়ে তার সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। ওদিকে বহু দূরে জঙ্গলের নদীতে দেখা যায়, আমি আর এগোতে পারছি না, আমি যে খুব আহত। তুমি আমাদের মেয়েকে নিয়ে নিরাপদ কোনো জলাশয় বা পুকুরে আশ্রয় নাও। তোমরা আমার জন্য চিন্তা করো না। আমার জন্য এই প্রবল নদীর স্রোতে আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও তোমরা। না মণিমালা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মা। ঠিক সেই সময় হঠাৎ নদীতে জোরে স্রোত আসে। আর সেই স্রোতে আহত মণিমালা জলপরী নিজেকে আটকে রাখতে না পেরে জলের টানে ভেসে যায়। মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, তুমি আমার কাছে আসো, যেও না আমাকে ছেড়ে। মণিমালা, মণিমালা, তোমার কিচ্ছু হবে না। আমি আসছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। হিরককুমার, তুমি আমাকে বাঁচানোর জন্য স্রোতের মুখে এসো না, তাহলে যে তোমরাও ভেসে যাবে। দেখতে দেখতে মণিমালা জলপরী নদীর প্রবল স্রোতে অনেক দূর ভেসে যায়। আহত মণিমালা একটুও সাঁতার কাটতে পারে না। নদীর জলে ভাসতে ভাসতে সে বহু দূর চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। আকাশের মেঘও একটু পরিষ্কার হয়। মা, আমি একটু খেলতে যাই না। কদিন থেকে বাইরে একটুও খেলতে পারিনি। বেশি দেরি করব না, এক্ষুনি চলে আসবো। না, একদম না, কোথাও যাওয়া যাবে না এখন। বৃষ্টিটা একটু থেমেছে, যাই আমি তাড়াতাড়ি গরুর দুধটা দুয়ে নি। শোনো গিন্নি, পদ্মার কাছে ওই বাঁশ বাগান থেকে আমি কটা বাঁশ কাটতে যাচ্ছি। ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যেও। এই বলে লাবণ্য তাদের গরুর দুধ দুইতে শুরু করে। আর তিতলি পাশে দাঁড়িয়ে বলে, ও মামা, একটু খেলতে যাই না মা। ঠিক আছে, যা তবে। এই বর্ষা বাদলের দিনে বেশি দূর কোথাও খেলতে যাস না। কখন যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই। মায়ের অনুমতি পেয়ে তিতলি মনের আনন্দে খেলতে চলে যায়। এই চল না, আমরা সবাই মিলে নদীর জল দেখতে যাই। নদীতে অনেক জল বেড়েছে। না না, নদীর কাছে যাওয়া ঠিক হবে না, ওখানে বিপদ হতে পারে। চল না, কিচ্ছু হবে না। আমরা দূর থেকে নদীর জল দেখেই চলে আসবো। ঠিক আছে, চল তবে। তিতলি ও তার বন্ধুরা মিলে খেলতে খেলতে পদ্মা নদীর জল দেখতে চলে যায়। আর ওদিকে যতীন বাঁশ বাগানে। বাঁশগুলো কাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কাজ শুরু করতে হবে। এমন সময়
যতীন হঠাৎ নদীর পাড় থেকে কার যেন কান্নার শব্দ শুনতে পায়। নদীর দিক থেকে কার যেন কান্নার শব্দ পাচ্ছি না। হ্যাঁ, যাই একবার গিয়ে দেখি। যতীন নদীর পাড়ে গিয়ে দেখে এক আশ্চর্য ঘটনা। নদীর ধারে একটা গাছের গুঁড়িতে আটকে রয়েছে এক জলপরী। যতীন তার কষ্ট দেখে তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, জলপরি, তুমি তো আহত, তুমি এখানে এলে কিভাবে? বন্যার স্রোতে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি। আমি আর পারছি না, মনে হয় এবার আমার সময় হয়ে এসেছে। তুমি চিন্তা করো না জলপরি, আমি তোমায় সুস্থ করে তুলবো, তোমার কিচ্ছু হবে না। এই কথা বলে যতীন সবার চোখের আড়ালে জলপরীকে তাদের বাড়ি নিয়ে এসে চৌবাচ্চায় রেখে দেয়। তারপর তার বউকে ডাকে। লাবণ্য, লাবণ্য, তাড়াতাড়ি করে জড়িবুটির ওষুধটা এখানে নিয়ে আসো। কি হলো গো তোমার? আমি এক্ষুনি আসছি। লাবণ্য সেখানে ঔষধি নিয়ে আসতেই যতীন তাকে জলপরীর ব্যাপারে সবটা খুলে বলে। তারপর লাবণ্য অতি যত্নে মণিমালা জলপরীর ক্ষত স্থানে ঔষধি লাগিয়ে দেয়। এবার আমি তাড়াতাড়ি করে ওই কাটা বাঁশগুলো গিয়ে নিয়ে আসি। এই কথা বলে যতীন কাটা বাঁশগুলো সেখান থেকে নিয়ে এসে জলপরীর চৌবাচ্চার পাশে তাদের উঠানে রাখে। এরপর আবার বিদ্যুৎ গর্জে শুরু হয় ঝমঝম করে বৃষ্টি। সব কটা বাঁশ জড়ো হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। এই বলে যতীন তার কাজ শুরু করে দেয়। তখন তিতলি ভিজতে ভিজতে দৌড়ে বাড়ি ফিরে আসে, আর তাই দেখে তার মা তাকে খুব বকা দেয়। তোকে আমি কতবার করে বারণ করলাম, বললাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, না হলে বৃষ্টিতে ভিজে যাবি। তুমি আমাকে আর বকবে না বলো, তাহলে তোমাকে একটা কথা বলবো। কি এমন কথা? ঠিক আছে বল, আমি বকবো না। জানো মা, আমরা বন্ধুরা মিলে নদীর যেই দিকটা কেউ যায় না সেখানে গিয়েছিলাম। দেখি একটা জায়গা দিয়ে গ্রামে হু হু করে জল ঢুকছে। বলিস কি? দাঁড়া, এ কথা এক্ষুনি তোর বাবাকে জানাতে হবে। লাবণ্য দৌড়ে উঠানে গিয়ে যতীনকে গ্রামে জল ঢোকার ব্যাপারটা জানায়। তারপর লাবণ্য লক্ষ্য করে যে তার স্বামী বাঁশ দিয়ে একটি সুন্দর বাড়ি বানিয়েছে। এক্ষুনি আমাকে গ্রামে খবর দিতে হবে, বন্যার জলে সব ভেসে যাওয়ার আগে সবাইকে সতর্ক করতে হবে। এই কথা বলে যতীন সবার বাড়ির সামনে গিয়ে গিয়ে গ্রামে জল ঢোকার খবরটা দিতে থাকে। শোনো গো শোনো, পদ্মার জল গ্রামে ঢুকতে শুরু করেছে। তোমরা যে যা পারো ঘর ছেড়ে দূরে কোথাও চলে যাও, উঁচু স্থানে আশ্রয় নাও। এরপর গ্রামের মানুষজন বন্যা থেকে প্রাণ বাঁচাতে যে যেখানে পারে নিরাপদ জায়গায় চলে যায়। ততক্ষণে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে থাকে। যতীন বাড়ি ফিরে গিয়ে তার মেয়ে, বউ ও গরুকে নিয়ে জলে ভাসমান বাঁশের ঘরে আশ্রয় নেয়। এরপর জল বেড়ে বন্যার আকার ধারণ করে। তখন তিতলি হঠাৎ লক্ষ্য করে, মা, বাবা, ওই দেখো কে একজন জলে ভেসে যাচ্ছে। ও যে সাঁতার কাটতে পারছে না, এক্ষুনি ওকে জল থেকে টেনে না তুললে বিপদ হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি ওর কাছে পৌঁছবো কি করে? এমন অবস্থা দেখে জলপরী বলে, চিন্তা করো না, তোমার এই বাঁশের বাড়ির সাথে যে দড়িটা বাঁধা আছে এটা আমি টেনে ওই লোকটার কাছ পর্যন্ত নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ সুস্থ মণিমালা জলপরী বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ধন্যবাদ জলপরি, তুমি আমাদের এই ভাসমান বাঁশের বাড়ি টেনে না নিয়ে গেলে ওদের বাঁচানো সম্ভব হতো না। এই বন্যার জলে যারা যারা ভেসে যাচ্ছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। এই বলে মণিমালা জলপরী দড়ি ধরে বাঁশের বাড়ি টেনে নিয়ে যেতে থাকে, আর কাউকে ডুবে যেতে দেখলে তাকে বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। তোমরা কি জানতে চাও এরপর মণিমালা জলপরী তার স্বামী ও মেয়ের কাছে ফিরে যেতে পারবে কিনা? তারাও কি এই বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে? পরের এপিসোড দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে, এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়। একদিন বিকেলবেলা
গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। তখন তিতলি বলে, এই তাড়াতাড়ি বাড়ি চল, দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আরে দাঁড়া না, আর একটু খেলি, এখনো তো বৃষ্টি নামেনি। এই বলে তারা আবার খেলা শুরু করে, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই পিকলু দাদা, বৃষ্টি শুরু হয়ে গেছে রে, এবার তো বাড়ি চল, না হলে আমার মা তো খুব বকবে। ধুর ভিতুরাম, তোরা বাড়ি যা, আমি বরং একবার নদীর পাড়ে যাই। এই বৃষ্টিতে নদীর পাড়ে অনেক কই মাছ উঠবে, আমি গিয়ে ধরে নিয়ে আসি। তোরা কি কেউ যাবি আমার সাথে? কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হলো না। সবাই যে যার বাড়ি ফিরে গেল, আর পিকলু নদীর ধারে গিয়ে মনের সুখে মাছ ধরতে লাগলো। আর এইদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টিতে পিকলু এখনো বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা খুব চিন্তা করতে লাগলো। বলছি, হ্যাঁ গো, ছেলেটা তো এখনো বাড়ি